মহিধরবাবু সবিস্ময়ে ছবির পানে চাহিয়া রহিলেন। আমারও কৌতূহল হইয়াছিল। উঠিয়া গিয়া মহিধরবাবুর চেয়ারের পিছনে দাঁড়াইলাম। ছবি দেখিয়া অবাক হইয়া গেলাম। সাদা কাগজের উপর ক্রেয়নে আঁকা ছবি, মহিধরবাবুর বুক পর্যন্ত প্রতিকৃতি। পাকা হাতে নিঃসংশয় কয়েকটি রেখায় মহিধরবাবুর অবিকল চেহারা ফুটিয়া উঠিয়াছে। আমার দেখা দেখি রজনীও আসিয়া পিতার পিছনে দাঁড়াইল এবং ছবি দেখিয়া সহর্ষে বলিয়া উঠিল, বাহ, কি সুন্দর ছবি। তখন আরো কয়েকজন আসিয়া জুটিলেন। ছবিখানা হাতে হাতে ঘুরিতে লাগিল এবং সকলের মুখেই প্রশংসা গুঞ্জরিত হইয়া উঠিল। দুর্ভিক্ষ পীড়িত চিত্রকর অদূরে দাঁড়াইয়া গদগদ মুখে দুই হাত ঘষিতে লাগিল। মহিধরবাবু তাহাকে বলিলেন, তুমি তো খাসা ছবি আঁকতে পারো, তোমার নাম কি? চিত্রকর বলিল, আজ্ঞে, আমার নাম ফাল্গুনী পাল। মহিধরবাবু পকেট হইতে একটি 10 টাকার নোট বাহির করিয়া প্রসন্ন স্বরে বলিলেন, বেশ বেশ, ছবিখানি আমি নিলাম, এই নাও তোমার পুরস্কার। ফাল্গুনী পাল কাঁকড়ার মতো হাত বাড়াইয়া তৎক্ষণাৎ নোট পকেটস্থ করিল। পুরন্দর পাণ্ডে ললাট কুঞ্চিত করিয়া ছবিখানা দেখিতেছিলেন। হঠাৎ মুখ তুলিয়া ফাল্গুনীকে প্রশ্ন করিলেন, তুমি ওর ছবি আঁকলে কি করে? ফটো থেকে? ফাল্গুনী বলিল, আঁকে না, ওনাকে পরশুদিন একবার দেখেছিলাম, তাই। একবার দেখেছিলে, তাতেই ছবি এঁকে ফেললে? ফাল্গুনী আমতা আমতা করিয়া বলল, আঁকে আমি পারি, আপনি যদি হুকুম দেন আপনার ছবি এঁকে দেব। পাণ্ডে ক্ষণেক নীরব থাকিয়া বলিলেন, আচ্ছা বেশ, তুমি যদি আমার ছবি এঁকে আনতে পারো, আমিও তোমাকে 10 টাকা বকশিস দেব। ফাল্গুনী পাল সবিনয়ে সকলকে নমস্কার করিয়া চলিয়া গেল। পাণ্ডে ব্যোমকেশের দিকে চাহিয়া বলিলেন, দেখা যাক, আমি ওদের পিকনিক গ্রুপে ছিলাম না। ব্যোমকেশ অনুমোদন সূচক ঘাড় নাড়িল। অতঃপর সভা ভঙ্গ হইল। মহিধরবাবুর মোটর আমাদের বাড়ি পৌঁছাইয়া দিল। সোম দম্পতিও আমাদের সঙ্গে ফিরলেন। রাত্রি আন্দাজ 8টার সময় আমরা 3 জন বসিবার ঘরে দোরতারা বন্ধ করিয়া বসিলাম। নৈশ আহারের এখনো বিলম্ব আছে। ব্যোমকেশ আরাম কেদারায় বসিয়া বলবর্ধক ডাক্তারি মদ্য চুমুক দিয়া পান করিতেছে। সত্যবতী তাহার পাশে একটা চেয়ারে র্যাপার মুড়ি দিয়া বসিয়াছে। আমি সম্মুখে বসিয়া মাঝে মাঝে পকেট হইতে সিগারেটের ডিব্বা বাহির করিতেছি, আবার রাখিয়া দিতেছি। ব্যোমকেশের গঞ্জনা খাইবার আর ইচ্ছা নাই। চায়ের জলসার আলোচনাই হইতেছে। আমি বললাম, আমরা শিল্প সাহিত্যের কত আদর করি, ফাল্গুনী পাল তার জ্বলন্ত দৃষ্টান্ত। লোকটা সত্যিকার গুণী, অথচ পেটের দায়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। ব্যোমকেশ একটু অন্যমনস্ক ছিল, বলিল, পেটের দায়ে ভিক্ষা করছে তুমি জানলে কি করে? বলিলাম, ওর চেহারা আর কাপড় চোপড় দেখে পেটের অবস্থা আন্দাজ করা শক্ত নয়। ব্যোমকেশ একটু হাসিল, শক্ত নয় বলেই তুমি ভুল আন্দাজ করেছ। তুমি সাহিত্যিক, শিল্পীর প্রতি তোমার সহানুভূতি স্বাভাবিক, কিন্তু ফাল্গুনী পালের শারীরিক দুর্গতির কারণ অন্নাভাব নয়, আসলে খাদ্যের চেয়ে পানীয়ের প্রতি টান তার বেশি। অর্থাৎ মাতাল? তুমি কি করে বুঝলে? প্রথমত তার ঠোঁট দেখে। মাতালের ঠোঁট যদি লক্ষ্য করো, দেখবে বৈশিষ্ট্য আছে, একটু ভিজে ভিজে, একটু শিথিল, ঠিক বোঝাতে পারবো না, কিন্তু দেখলে বুঝতে পারবে। দ্বিতীয়ত, ফাল্গুনী যদি ক্ষুধার্ত হয় তাহলে খাদ্যদ্রব্যগুলোর প্রতি লোলুপ দৃষ্টিপাত করত। টেবিলের উপর তখনও প্রচুর খাবার ছিল, কিন্তু ফাল্গুনী সেদিকে একবার ফিরেও তাকালো না। তৃতীয়ত, আমার পাশ দিয়ে যখন চলে গেল তখন তার গায়ে মদের গন্ধ পেলাম, খুব স্পষ্ট নয়, তবু মদের গন্ধ। বলিয়া ব্যোমকেশ নিজের বলবর্ধক ঔষধটি তুলিয়া লইয়া এক চুমুক পান করিল। সত্যবতী বলিল, যাকগে, মাতালের কথা শুনতে ভালো লাগে না, কিন্তু ছবি চুরির এ কি ব্যাপার গা? আমি তো কিছুই বুঝতে পারলাম না, মিছি মিছি ছবি চুরি করবে কেন? ব্যোমকেশ কতকটা আপন মনেই বলিল, হয়তো পাণ্ডে সাহেব ঠিকই বলেছেন, কিন্তু যদি তা না হয় তাহলে ভাববার কথা।
পিকনিকে গ্রুপ ছবি তোলা হয়েছিল। আর চায়ের পার্টিতে যারা এসেছিলেন তারা সকলেই পিকনিকে ছিলেন, পান্ডে ছাড়া। ছবির 3টে কপি ছাপা হয়েছিল, তার মধ্যে একটা চুরি গেছে, বাকি দুটো আছে কিনা জানা যায়নি। নেগেটিভটাও পাওয়া যাচ্ছে না। একটু চুপ করিয়া থাকিয়া হঠাৎ ছাদের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ইনি ছবির কথায় এমন ঘাবড়ে গেলেন কেন বোঝা গেল না। কিছুক্ষণ নীরবে কাটিবার পর আমি বলিলাম, কেউ যদি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ছবিটা সরিয়ে থাকে তবে সে উদ্দেশ্যটা কি হতে পারে? ব্যোমকেশ বলিল, উদ্দেশ্য কি একটা অজিত? কে কোন মতলবে ফিরছে তা কি এত সহজে ধরা যায়? গহনা কর্মণ গতি। সেদিন একটা মার্কিন পত্রিকায় দেখেছিলাম ওদের চিড়িয়াখানাতে এক বানর দম্পতি আছে। পুরুষ বাঁদরটা এমনই হিংসুটে, কোনো পুরুষ দর্শক খাঁচার কাছে গেলেই বউকে টেনে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। সত্যবতী খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, তোমার যত সব আষাঢ়ে গল্প, বাঁদরের কখনো এত বুদ্ধি হয়? ব্যোমকেশ বলিল, এটা বুদ্ধি নয়, হৃদরোগ। সরল ভাষায় যৌন ঈর্ষা। মানুষের মধ্যেও যে ও বস্তুটি আছে আশা করি তা অস্বীকার করবে না। পুরুষের মধ্যে তো আছেই, মেয়েদের মধ্যে আরো বেশি আছে। আমি যদি মহিধর বাবুর মেয়ে রজনীর সঙ্গে বেশি মাখামাখি করি তোমার ভালো লাগবে না। সত্যবতী র্যাপারের একটা প্রান্ত ঠোঁটের উপর ধরিয়া নত চোখে চুপ করিয়া রহিল। আমি বলিলাম, কিন্তু এই ঈর্ষার সঙ্গে ছবি চুরির সম্বন্ধটা কি? যেখানে স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা আছে সেখানেই এ ধরনের ঈর্ষা থাকতে পারে, বলিয়া ব্যোমকেশ ঊর্ধ্বমুখে ছাদের পানে চাহিয়া রহিল। বলিলাম, মোটিভ খুব জোরালো মনে হচ্ছে না, কিন্তু এছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে নাকি? পারে। চিত্রকর ফাল্গুনী পাল চুরি করে থাকতে পারে। একটা মানুষকে একবার মাত্র দেখে সে ছবি আঁকতে পারে, তার এই দাবি সম্ভবত মিথ্যে। ফটো দেখে ছবি সহজেই আঁকা যায়। ফাল্গুনী সকলের চোখে চমক লাগিয়ে দিয়ে বেশি টাকা রোজগার করবার চেষ্টা করছে কিনা কে জানে। আর কিছু? ব্যোমকেশ হাসিয়া বলিল, ফটোগ্রাফার নকুলেশবাবু স্বয়ং ছবি চুরি করে থাকতে পারেন। নকুলেশবাবুর স্বার্থ কি? তার ছবি আরো বিক্রি হবে এই স্বার্থ, বলিয়া ব্যোমকেশ মুচকি মুচকি হাসতে লাগিল। এটা সম্ভব বলে তোমার মনে হয়? ব্যবসাদারের পক্ষে অসম্ভব কিছুই নয়। আমেরিকায় ফসলের দাম বাড়াবার জন্য ফসল পুড়িয়ে দেয়। আচ্ছা, আর কেউ? ওই দলের মধ্যে হয়তো এমন কেউ আছে যে নিশ্চিহ্নভাবে নিজের অস্তিত্ব মুছে ফেলতে চায়। মানে দাগী আসামি? এই সময় ঘরের বন্ধ দ্বারে মৃদু টোকা পড়িল। আমি গিয়া দ্বার খুলিয়া দিলাম। অধ্যাপক সোম গরম ড্রেসিং গাউন পরিয়া দাঁড়াইয়া আছেন। তাহাকে স্বাগত করিলাম। আমরা আসা অবধি তিনি প্রায় প্রত্যহ এই সময় একবার নামিয়া আসেন। কিছুক্ষণ গল্পগুজব হয়, তারপর আহারের সময় হইলে তিনি চলিয়া যান। তাহার গৃহিণী দিনের বেলা 2-1বার আসিয়াছেন বটে, কিন্তু সত্যবতীর সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা করিবার আগ্রহ তাহার দেখা যায় নাই। সত্যবতীও মহিলাটির প্রতি গভীর আকর্ষণ অনুভব করে নাই। সোম আসিয়া বসিলেন। তাহাকে একটি সিগারেট দিয়া নিজে একটা ধরাইলাম। ব্যোমকেশের সাক্ষাতে ধূমপান করিবার এই একটা সুযোগ, সে খিঁচাইতে পারিবে না। সোম জিজ্ঞাসা করিলেন, আজ পার্টি কেমন লাগলো? ব্যোমকেশ বলিল, বেশ লাগলো। সকলেই বেশ কর্ষিত চিত্ত ভদ্রলোক বলে মনে হলো। সোম সিগারেটে একটা টান দিয়া বলিলেন, বাইরে থেকে সাধারণত তাই মনে হয়, কিন্তু সে কথা আপনার চেয়ে বেশি কে জানে? মিসেস বক্সি, আজ যাদের সঙ্গে আলাপ হলো তাদের মধ্যে সবচেয়ে কাকে ভালো লাগলো বলুন? সত্যবতী নিঃসংশয়ে বলিল, রজনীকে। ভারী সুন্দর স্বভাব, আমার বড্ড ভালো লেগেছে। সোমের মুখে একটু অরুণ আভা ফুটিয়া উঠিল। সত্যবতী সেদিকে লক্ষ্য না করিয়া বলিয়া চলিল, যেমন মিষ্টি চেহারা তেমনই মিষ্টি কথা, আর ভারী বুদ্ধিমতী। আচ্ছা, মহিধর বাবু এখনো মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন? ওর তো টাকার অভাব নেই। দ্বারের নিকট হইতে একটা তীব্র তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনিয়া আমরা চমকিয়া উঠিলাম।
বিধবা বিধবা বিধবাকে কোন হিন্দুর ছেলে বিয়ে করবে? মালতী দেবী কখন দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছেন জানিতে পারি নাই। সংবাদটি যেমন অপ্রত্যাশিত, সংবাদদাত্রীর আবির্ভাবও তেমনি বিস্ময়কর। হতবম্ব হইয়া তাকাইয়া রহিলাম। মালতী দেবী ঈর্ষাতিক্ত নয়নে আমাদের একে একে নিরীক্ষণ করিয়া আবার বলিলেন, বিশ্বাস হচ্ছে না? উনি জানেন, ওকে জিজ্ঞেস করুন। এখানে সবাই জানে, অতি বড় বেহায়া না হলে বিধবা মেয়ে আইবুড়ো সেজে বেড়ায় না। কিন্তু দু কান কাটার কি লজ্জা আছে? অত যে ছলাকলা ওসব পুরুষ ধরবার ফাঁদ। মালতী দেবী যেমন আচম্বিতে আসিয়াছিলেন তেমনি অকস্মাৎ চলিয়া গেলেন। সিঁড়িতে তার দুম দুম পায়ের শব্দ শোনা গেল। আমাদের মধ্যে সবচেয়ে বেশি অভিভূত হইয়াছিলেন অধ্যাপক সোম। তিনি লজ্জায় মাথা তুলিতে পারিতেছিলেন না। কিছুক্ষণ নীরবে কাটিয়া গেল। শেষে তিনি বিলম্বিত মুখ তুলিয়া দীর্ণ কণ্ঠে বলিলেন, আমাকে আপনারা মাফ করুন। মাঝে মাঝে ইচ্ছে হয় কোথাও পালিয়ে যাই। তার স্বর বুঝিয়া গেল। ব্যোমকেশ শান্ত স্বরে প্রশ্ন করিল, রজনী সত্যি বিধবা? সোম ধীরে ধীরে বলিলেন, হ্যাঁ, 14 বছর বয়সে বিধবা হয়। মহিধর বাবু বিশ্ববিদ্যালয়ে একটি কৃতী ছাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ের 2 দিন পরে প্লেনে চড়ে সে বিলেত যাত্রা করে। মহিধর বাবু জামাইকে বিলেত পাঠিয়েছিলেন, কিন্তু সে বিলেত পর্যন্ত পৌঁছালো না। পথেই বিমান দুর্ঘটনা হয়ে মারা গেল। রজনীকে কুমারী বলা চলে। কিছুক্ষণ সবাই চুপচাপ। আমি সোমকে আরেকটি সিগারেট দিলাম এবং দেশলাই জ্বালাইয়া ধরিলাম। সিগারেট ধরাইয়া সোম বলিলেন, আপনারা আমার পারিবারিক পরিস্থিতি বুঝতে পেরেছেন। আমার জীবনের ইতিহাসও অনেকটা মহিধর বাবুর জামাইয়ের মতো। গরিবের ছেলে ছিলাম এবং ভালো ছাত্র ছিলাম। বিয়ে করে শ্বশুরের টাকায় বিলেত চাই, কিন্তু উপসংহারটা সম্পূর্ণ অন্য রকমের হলো। আমি বিদ্যালাভ করে ফিরে এলাম এবং কলেজের অধ্যাপক হলাম, কিন্তু বেশি দিন টিকতে পারলাম না। কাজ ছেড়ে দিয়ে 7 বছর এখানে বাস করছি। অন্ন বস্ত্রের অভাব নেই। আমার স্ত্রীর অনেক টাকা। কথাগুলিতে অন্তরে তিক্ততা ফুটিয়া উঠিল। আমি একটু ইতস্তত করিয়া জিজ্ঞাসা করিলাম, কাজ ছেড়ে দিলেন কেন? সোম উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, লজ্জায়। স্ত্রী স্বাধীনতার যুগে স্ত্রীকে ঘরে বন্ধ করে রাখা যায় না। অথচ মাঝে মাঝে ভাবি, বিমান দুর্ঘটনাটা যদি রজনীর স্বামীর না হয়ে আমার হতো, সব দিক দিয়েই সুরাহা হতো। সোম দ্বারের দিকে অগ্রসর হইলেন। ব্যোমকেশ পিছন হইতে বলিল, প্রফেসর সোম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। যে গ্রুপ ছবিটা কিনেছিলেন সেটা কোথায়? সোম ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, সেটা আমার স্ত্রী কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছেন। তাতে আমি আর রজনী পাশাপাশি দাঁড়িয়েছিলাম। সোম ধীর পদে প্রস্থান করিলেন। রাত্রে আহারে বসিয়া বেশি কথাবার্তা হইল না। হঠাৎ এক সময় সত্যবতী বলিয়া উঠিল, যে যাই বলুক, রজনী ভারী ভালো মেয়ে। কম বয়সে বিধবা হয়েছে। বাপ যদি সাজিয়ে গুছিয়ে রাখতে চান তাতে দোষ কি? ব্যোমকেশ একবার সত্যবতীর পানে তাকাইল, তারপর নির্লিপ্ত স্বরে বলিল, আজ পার্টিতে একটা সামান্য ঘটনা লক্ষ্য করলাম। তোমাদের বোধ হয় চোখে পড়েনি। মহিধর বাবু তখন ছবি চুরির গল্প আরম্ভ করেছেন। সকলের দৃষ্টি তার দিকে। দেখলাম ডাক্তার ঘটক একটু দূরে দাঁড়িয়েছিল। রজনী চুপি চুপি তার কাছে গিয়ে তার পকেটে একটা চিঠির মতন ভাঁজ করা কাগজ ফেলে দিল। দুজনের মধ্যে একটা চকিত চাউনি খেলে গেল। তারপর রজনী সেখান থেকে সরে এলো। আমার বোধ হয় আমি ছাড়া এই দৃশ্য কেউ লক্ষ্য করেনি, মালতী দেবীও না। দিন 5-6 কাটিয়া গিয়াছে। ব্যোমকেশের শরীর এই কয়দিনে আরও সারিয়াছে। তাহার আহার্যের বরাদ্দ বৃদ্ধি পাইয়াছে। সত্যবতী তাহাকে দিনে 2টা সিগারেট খাইবার অনুমতি দিয়াছে। আমি নিত্য গুরুভোজনের ফলে দিন দিন খোদার খাসি হইয়া উঠিতেছি। সত্যবতীর গায়েও গতি লাগিয়াছে। এখন আমরা প্রত্যহ বৈকালে ব্যোমকেশকে লইয়া রাস্তায় পদাচরণ করি, কারণ হাওয়া বদলের ইহা একটি অপরিহার্য অঙ্গ। সকলেই খুশি। একদিন আমরা পথভ্রমণে বাহির হইয়াছি। অধ্যাপক সোম আসিয়া আমাদের সঙ্গে যোগ দিলেন। বলিলেন, চলুন, আজ আমিও আপনাদের সহযাত্রী।
সত্যবতী একটু উৎকণ্ঠিত হইয়া বলিলেন, মিসেস সোম কি? সোম প্রফুল্ল স্বরে বলিলেন, তার সর্দি হয়েছে, শুয়ে আছেন। সোম মিশুক লোক, কেবল স্ত্রী সঙ্গে থাকিলে একটু নির্জীব হইয়া পড়েন। আমরা নানা কথার আলোচনা করিতে করিতে পথে পথে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। ছবি চুরির প্রসঙ্গ আপনা হইতেই উঠিয়া পড়িল। ব্যোমকেশ বলিল, আচ্ছা বলুন দেখি, ওই ছবিখানা কাগজে বা পত্রিকায় ছাপানোর কোনো প্রস্তাব হয়েছিল কি? সোম চকিতে একবার ব্যোমকেশের পানে চাহিলেন, তারপর ভ্রু কুঞ্চিত করিয়া ভাবিতে ভাবিতে বলিলেন, কই, আমি তো কিছু জানি না। তবে নকুলেশ বাবু মাঝে কলকাতা গিয়েছিলেন বটে, কিন্তু আমাদের না জানিয়ে তিনি ছবি ছাপতে দেবেন কি? মনে হয় না। বিশেষত ডেপুটি উষানাথ বাবু জানতে পারলে ভারী অসন্তুষ্ট হবেন। উষানাথ বাবু অসন্তুষ্ট হবেন কেন? উনি একটু অদ্ভুত গোছের লোক, বাইরে বেশ গ্রান্তারি, কিন্তু ভেতরে ভেতরে ভীরু প্রকৃতি। বিশেষত ইংরেজ মনিককে জমের মতো ভয় করেন। সাহেবরা বোধ হয় চান না যে একজন হাকিম সাধারণ লোকের সঙ্গে ফটো তোলাবেন। তাই উষানাথ বাবু ফটো তোলাতে ঘোর আপত্তি। মনে আছে পিকনিকের সময় তিনি প্রথমটা ফটোর দলে থাকতে চাননি। অনেক বলে কয়ে রাজি করাতে হয়েছিল। এ ছবি যদি কাগজে ছাপা হয়, নকুলেশ বাবুর কপালে দুঃখ আছে। ব্যোমকেশের মুখ দেখিয়া বুঝিলাম সে মনে মনে উত্তেজিত হইয়া উঠিয়াছে। সে জিজ্ঞাসা করিল, উষানাথ বাবু কি সব সময়ই কালো চশমা পরে থাকেন? সোম বলিলেন, হ্যাঁ, উনি বছর দেড়েক হলো এখানে বদলি হয়ে এসেছেন। তার মধ্যে আমি ওকে কখনো বিনা চশমায় দেখিনি। হয়তো চোখের কোনো দুর্বলতা আছে, আলো সহ্য করতে পারেন না। ব্যোমকেশ উষানাথ বাবু সম্বন্ধে আর কোনো প্রশ্ন করিল না। হঠাৎ বলিল, ফটোগ্রাফার নকুলেশ সরকার লোকটি কেমন? সোম বলিলেন, চতুর ব্যবসাদার, ঘটে বুদ্ধি আছে। মহিধর বাবুকে খোসামত করে চলেন। শুনেছি তার কাছে টাকা ধার নিয়েছেন। তাই নাকি? কত টাকা? তা ঠিক জানি না, তবে মোটা টাকা। এই সময় সামনে ফটফট শব্দ শুনিয়া দেখিলাম একটি মোটর বাইক আসিতেছে। আরও কাছে আসিলে চেনা গেল আরোহী ডিএসপি পুরন্দর পাণ্ডে। তিনিও আমাদের চিনিয়াছিলেন। মোটর বাইক থামাইয়া সহাস্য মুখে অভিবাদন করিলেন। কুশল প্রশ্ন আদান প্রদানের পর ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ফাল্গুনী পাল আপনার ছবি এঁকেছে? পাণ্ডে চক্ষু বিস্ফারিত করিয়া বলিলেন, তাজ্জব ব্যাপার মশাই, পরদিনই ছবি নিয়ে হাজির। একেবারে হুবহু ছবি এঁকেছে, অথচ আমার ফটো তার হাতে যাবার কোনো সম্ভাবনা নেই। সত্যি গুণী লোক, 10 টাকা খসাতে হলো। ব্যোমকেশ সহাস্যে বলিল, কোথায় থাকে সে? পাণ্ডে বলিলেন, আর বলবেন না, অত বড় গুণী কিন্তু একেবারে হতভাগা। পাঁড় নেশাখোর, মদ গাঁজা গুলি কোকেন কিছুই বাদ যায় না। মাসখানেক এখানে এসেছে, এখানে এসে যেখানে সেখানে পড়ে থাকতো। কোনোদিন কারুর বারান্দায়, কোনোদিন কারুর খড়ের গাদায় রাত কাটাতো। মহিধর বাবু দয়া করে নিজের বাগানে থাকতে দিয়েছেন। ওর বাগানের কোণে একটা মেটে ঘর আছে, 2 দিন থেকে সেখানেই আছে। হতভাগ্য আর চরিত্রহীন শিল্পীর যা দশা হয়, ফাল্গুনীরও তাহাই হইয়াছে। তবু কিছুদিনের জন্য সে একটা আশ্রয় পাইয়াছে জানিয়া মনটা আশ্বস্ত হইল। পাণ্ডে আবার গাড়িতে স্টার্ট দিবার উপক্রম করিলে সোম বলিলেন, আপনি এদিকে চলেছেন কোথায়? পাণ্ডে বলিলেন, মহিধর বাবুর বাড়ির দিকেই যাচ্ছি। নকুলেশ বাবুর মুখে শুনিলাম তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই বাড়ি যাবার পথে তার খবর নিয়ে যাব। কি অসুখ? সামান্য সর্দি কাশি, কিন্তু ওর হাঁপানির ধাত। সোম বলিলেন, তাই তো, আমারও দেখতে যাওয়া উচিত। মহিধর বাবু আমাকে বড়ই স্নেহ করেন। পাণ্ডে বলিলেন, বেশ তো, আমার গাড়ির পিছনের সিটে উঠে বসুন না, একসঙ্গেই যাওয়া যাক। ফেরার সময় আপনাকে নামিয়ে দেব। তাহলে তো ভালোই হয়, বলিয়া সোম মোটর বাইকের পিছনে গদি আঁটা আসনটিতে বসিয়া পাণ্ডের কোমর জড়াইয়া লইলেন। ব্যোমকেশ বলিল, আচ্ছা, মহিধর বাবুকে বলে দেবেন আমরা কাল বিকেলে যাব। আচ্ছা, নমস্কার।
মোটর বাইক 2 জন আরোহী লইয়া চলিয়া গেল। আমরাও বাড়ির দিকে ফিরিলাম। লক্ষ্য করিলাম ব্যোমকেশ আপন মনে মুখ টিপিয়া টিপিয়া হাসিতেছে। বাড়ি ফিরিয়া চা পান করিতে বসিলাম। ব্যোমকেশ একটু অন্যমনস্ক হইয়া রহিল। দরজা খোলা ছিল। সিঁড়ির ওপর ভারী পায়ের আওয়াজ শোনা গেল। ব্যোমকেশ চকিত হইয়া খাটো গলায় বলিল, অধ্যাপক সোম কোথায় গেছেন এ প্রশ্নের যদি জবাব দেবার দরকার হয় বলো তিনি মিস্টার পাণ্ডের বাড়িতে গেছেন। কথাটা ভালো করিয়া হৃদয়ঙ্গম করিবার পূর্বেই প্রশ্নের উত্তর দিবার প্রয়োজন উপস্থিত হইল। মালতী দেবী দ্বারের কাছে আসিয়া দাঁড়াইলেন। সর্দিতে তাহার মুখখানা আরো ভারী হইয়া উঠিয়াছে, চক্ষু রক্তাভ। তিনি ঘরের চারিদিকে অনুসন্ধিৎসু দৃষ্টি প্রেরণ করিলেন। সত্যবতী উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আসুন মিসেস সোম। মালতী দেবী ধরা ধরা গলায় বলিলেন, না, আমার শরীর ভালো নয়। উনি আপনাদের সঙ্গে বেরিয়েছিলেন, কোথায় গেলেন? ব্যোমকেশ দ্বারের কাছে আসিয়া সহজ সুরে বলিল, রাস্তায় পাণ্ডে সাহেবের সঙ্গে দেখা হয়েছিল, তিনি প্রফেসর সোমকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। মালতী দেবী বিস্ময় ভরে বলিলেন, পুলিশের পাণ্ডে? ওর সঙ্গে তার দরকার কি? ব্যোমকেশ সরল ভাবে বলিল, তা তো কিছু শুনলাম না। পাণ্ডে বললেন, চলুন আমার বাড়িতে চা খাবেন, হয়তো কোনো কাজের কথা আছে। মালতী দেবী আমাদের 3 জনের মুখ ভালো করিয়া দেখিলেন। একটা গুরু ভার নিঃশ্বাস ফেলিলেন। তারপর আর কোনো কথা না বলিয়া উপরে চলিয়া গেলেন। আমরা ফিরিয়া আসিয়া বসিলাম। ব্যোমকেশ আমাদের পানে চাহিয়া একটু লজ্জিত ভাবে হাসিল। বলিল, ডাহা মিথ্যা কথা বলতে হলো, কিন্তু উপায় কি? বাড়িতে দাম্পত্য দাঙ্গা হওয়াটা কি ভালো? সত্যবতী বাঁকা সুরে বলিল, তোমাদের সহানুভূতি কেবল পুরুষের দিকে। মিসেস সোম যে সন্দেহ করেন সেই নেহাত মিছে নয়। ব্যোমকেশের স্বর গরম হইয়া উঠিল। আর তোমাদের সহানুভূতি কেবল মেয়েদের দিকে। স্বামীর ভালোবাসা না পেলে তোমরা হিংসেই চৌচির হয়ে যাও, কিন্তু স্বামীর ভালোবাসা কি করে রাখতে হয় তা জানো না। যাক অজিত, তোমাকে একটা কাজ করতে হবে ভাই। বাইরের বারান্দায় পাহারা দিতে হবে। সোম ফিরলেই তাকে চেতিয়ে দেওয়া দরকার, নইলে মিথ্যে কথা যদি ধরা পড়ে যায় তাহলে সোম তো যাবেই, সেই সঙ্গে আমাদেরও অশেষ দুর্গতি হবে। আমার কোনোই আপত্তি ছিল না। বাহিরের বারান্দায় একটা চেয়ার পড়িয়া থাকিত, তাহাতে বসিয়া মনের সুখে সিগারেট টানিতে লাগিলাম। বাহিরে একটু ঠান্ডা বেশি, কিন্তু আলোয়ান গায়ে থাকিলে কষ্ট হয় না। সোম ফিরিলেন প্রায় ঘণ্টাখানেক পরে। পাণ্ডের মোটর ফটফট শব্দে ফটকের বাহিরে দাঁড়াইল। সোমকে নামাইয়া দিয়া চলিয়া গেল। তিনি বারান্দায় উঠিলে আমি বলিলাম, শুনে যান, কথা আছে। বসিবার ঘরে ব্যোমকেশ একলা ছিল। সোমের মুখ দেখিলাম গম্ভীর ও কঠিন। ব্যোমকেশ বলিল, মহিধর বাবু কেমন আছেন? সোম সংক্ষেপে বলিলেন, ভালোই। ওখানে আর কেউ ছিল নাকি? শুধু ডাক্তার ঘটক। ব্যোমকেশ তখন মালতী সংবাদ সোমকে শোনাইল। সোমের গম্ভীর মুখে একটু হাসি ফুটিল। তিনি বলিলেন, ধন্যবাদ।